আসলে প্রবাস জীবনে যে প্রবাসীদের যে পিছনে এই যে রেমিটেন্স পাঠানোর পিছনে যে গল্পগুলো থাকে বা ওদের যে কাজের যে মানে ধরনগুলো থাকে সেগুলো আমরা খুব একটা মানে অনুভব দেশ থেকে করতে পারি না। আমিও একসময় প্রবাসে ছিলাম, যদিও বা আমার অভিজ্ঞতাও কিন্তু ভালো ছিল না। আমাকে মালয়েশিয়াতে সনি প্যানাসোনিক কোম্পানিতে চাকরির কথা বলে মালয়েশিয়ায় 2007 সালে নিয়ে ওখানে কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছিল এবং জোরপূর্বক জঙ্গল কাটতে বাধ্য করেছিল। তারপরে হচ্ছে যে দিনে একবার করে খাবার দিত এবং তারা ওই জঙ্গল কেটে হয়তো বা ওখানে প্ল্যান্টেশন বা রাবার বাগান করবে এই কাজে লিপ্ত করতো। তো যখন আমরা পাহাড়ের চূড়া থেকে দেখতাম, লোকালয় দেখতে পাইতাম না, তো হচ্ছে যে কোথাও পালিয়ে যাব এই সিদ্ধান্ত নিতে পারতাম না, কারণ ওদিকে তো আরও মানে যদি গভীর জঙ্গল হয়। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সেখানে সুইসাইড করব। কোথায় রাখতো? এটা হচ্ছে মালয়েশিয়ার মানে পাহাড়ি একটা এলাকায় সিলাঙ্গোরের নামক একটা জায়গা ছিল বলে পরে আমরা জানতে পারি। তো ওখান থেকে যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না এইভাবে তো আর এই থাকে না, এবং একটা জঙ্গলে যে ধরনের বন্য প্রাণী থাকে সব কিছু আমরা সাপ পেঁপড়া জোক এগুলো আমরা দেখতাম বা অন্যান্য আরও বন্য প্রাণী দেখতাম, এবং আমাদের যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু সবই বৈধ ছিল। আমরা জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ছাড়পত্র দিয়ে গেছি, ফিঙ্গারপ্রিন্ট করে গেছি এবং সমস্ত বাংলাদেশের পার্ট আমরা কিন্তু সবই মানে নিজেরাই করেছিলাম। কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু আমাদের এই পরিণতি হয়েছিল। তো আমরা একটা টাইমে তখন সিদ্ধান্ত নিলাম যে না এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে হচ্ছে যে তখন আমরা এবং এর মধ্যে কোনো পরিবারের সাথে আমাদের যোগাযোগও ছিল না, এই 2 মাস কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে সেখান থেকে আমাদের বাঁচতে হলে বা আমাদের একটা করলাম যে আমরা সুইসাইড করব। তাহলে 6 জন ছিলাম। পরে একদিন সুপারভাইজার সেখানে যাই, গিয়ে হচ্ছে যে আমাদের সাথে কথা বলে আমরা বললাম যে তোরা যদি আবার আমাদেরকে ফেরত না দিস তাহলে আমরা ওখানে আত্মহত্যা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ দিনে একবার করে খাবার দিত। তো এটা কতদিন ধরে চলছে? এটা 2 মাস ছিল। এরপরে তারপরে বাকি 5টা মাস গোডাউনে আবার সেই পিটিসি আউটসোর্সিং কোম্পানির কাছে আমাদেরকে ফেরত দেওয়া হলো এবং সেখানে বাকি 5টা মাস গোডাউনে তালাবদ্ধ অবস্থায় রাখতো। দিনে একবার করে খাবার দিত, আমাদের কাছে কোনো পাসপোর্ট ছিল না, মানে কোনো ডকুমেন্ট ছিল না, এবং আমাদের বাইরে থেকে হচ্ছে তালাবদ্ধ পাকিস্তানিরা রাখতো। একটা পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে আমাদের বাঁচতে হবে। তখন আমরা আরেকটা গোডাউনে যখন ট্রান্সফার করে নিয়ে গেল তখন ওখান থেকে হচ্ছে আমরা থাইয়ের একটা জানালা ছিল ওটা ভেঙে আমরা সবাই মিলে পালিয়ে যাই। আমরা তখন 60 জন ছিলাম, এই 60 জন। তখন আমরা পালিয়ে যাই হচ্ছে দূতাবাসে, এবং দূতাবাসে গিয়ে আমি আমাদের অভিযোগগুলো জানাই যে আসলে 7 মাস হলো আসছি, এখানে আমাদের কোনো কাজ দেওয়া হয়নি, আমাদের জোরপূর্বক জঙ্গল কাটিয়েছিল বা যার যেই কমপ্লেন ছিল সেটা করেছি। এরপরে দূতাবাস থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাদেরকে হচ্ছে যে দেশে ফেরত পাঠানো হবে। এরপরে দূতাবাসের একটা সেফ হোমে আমাদেরকে পাঠানো হলো, সেখানেও কিছু সময় অতিবাহিত হলো। পরে আবার আমরা দূতাবাসে যাই, দূতাবাসে গিয়ে আমরা আন্দোলন শুরু করি যে না আমাকে দেশে ফেরত পাঠাতে হবে। তো আমাদের 3টে দাবি ছিল যে রিক্রুটিং এজেন্সিকে দেওয়া টাকা ফেরত চাই, লেবার ল অনুযায়ী 7 মাসের বেতন চাই, আর আমরা তখন ছিলাম হচ্ছে 110 জন, আমরা দেশে ফিরতে চাই। তো যেদিন আমাদের ওখানে আমরা এই আন্দোলন করি তখন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিষয়গুলো আসে এবং হচ্ছে এরপরে আমাদের 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি সচিব মহোদয়ের নেতৃত্বে, তখন প্রবাসী মন্ত্রণালয়ের সচিব ছিলেন আব্দুল মতিন চৌধুরী, ওনার নেতৃত্বে একটা টিম যায়। তো যাওয়ার পরে দেখে তারপরে তারা বলল যে আসলে তো ওরা যেদিন যাবে সেই দিন ওই দেশের পিটিসি কোম্পানি, বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সি ছিল গোল্ডেন অ্যারো এবং দূতাবাসের কিছু অসাধু কর্মকর্তারা মিলে আমাদেরকে ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। 3টা বাসে 110 জনকে আমাদের উঠিয়ে দেয়। এরপরে হচ্ছে ওই দেশের মানবাধিকার সংস্থা ছিল তানাগানিতা, সেখানে আমাদের একজন বাংলাদেশি ভাই মানে কাজ করতেন, হারুনা রশিদ ভাই, উনি আমাদের পিছনে এবং আমাদেরকে ওই ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে উদ্ধার করে 80 জনকে। এরপরে একটা গির্জায় নিয়ে যায়, ওখানে যে কয়েকদিন রাখার পরে সচিব মহোদয় যখন গেল তখন আমাদের সঙ্গে কথা বললো, পরে দেশে ফেরত হচ্ছে যে আসলো, মানে নিয়ে আসার সিদ্ধান্ত হলো এবং আমরা দেশে ফিরে আসলাম 80 জন। তো আমার এই 7 মাসের জীবনে আমি দেখেছি যে মালয়েশিয়ার ওই 2007 সালে যে কলিংয়ে যাওয়ার পরে যে আমরা প্রবাসীরা যে মানবতর জীবনযাপন করতাম, কেউ রাস্তায় ঘুমাতো, ফুটপাতে ঘুমাতো, ওভারব্রিজের নিচে দূতাবাসের সময়, তো সেগুলো দেখতাম। তো এই জায়গা থেকে ফিরে আসছি 2007-এ, আসার পরেই এই প্রবাসীদের নিয়ে কাজ শুরু করি আমি তখন থেকে, যে আর যাতে কেউ যাতে আমার মতো যাতে এমন পরিস্থিতির শিকার না হয় এই মানুষগুলোকে নিয়ে কাজ করতে হবে।